আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি ভালো আছো। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য আমার আজকের আয়োজন। ঢাবি ভিন্ন যেখানে তুমি পরীক্ষা দিতে চাইবা বা পরীক্ষা দিবা, তোমার জন্য ভাইয়ার আজকের ক্লাসও কাজে দিবে, ভাইয়ার পুরো সিরিজটাই কাজে দিবে। আমি নিশ্চয়ই তোমাদের কেমন প্রশ্ন দেখাবো যেগুলো পরীক্ষায় আসতে পারে, আসার মতো ক্যাপাসিটি রাখে। কেউ প্রশ্ন করো না যে স্যার এত সহজ প্রশ্ন পরীক্ষায় আসবে। ভাইয়া, যে প্রশ্নগুলো তোমার কাছে এখন সহজ মনে হয়, তোমার প্রস্তুতি ভালো না থাকলে দেখবা পরীক্ষার হলে এক্সট্রা আরো সহজ প্রশ্ন তোমার কাছে কঠিন মনে হবে। পরীক্ষার প্রশ্ন আসলে লিটারালি কঠিন মনে হয় না। আমাদের প্রস্তুতি খারাপ থাকলে আর মানসিক চাপ, পারিপার্শ্বিক চাপে সহজ জিনিস আমরা পরীক্ষায় ভুল করে আসি। ফলে এখন এই চিন্তা না করে তুমি যত বেশি প্রশ্ন সমাধান করবা বুঝে শুনে, তত বেশি তোমার উপকার হবে। আর আমার এখান থেকে প্রশ্ন কমন পাবা, কমন পাওয়ার অনেক রেকর্ড আছে ইনশাআল্লাহ। ডিরেক্টলি ইনডিরেক্টলি প্রশ্ন কমন পাবা। চলো, বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, এটার অনুবাদ কি? সত্যি আমরা তো হোপফুল, আমরা সবাই হোপফুল যে আমাদের বাংলাদেশের বর্তমান যে প্যাটার্ন আছে ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। যদিও এটা নিয়ে কনসার্নও আছে, ডাউটও আছে, বাট আমরা তো চাই উজ্জ্বল হোক, তাই না? কি হবে ভাইয়া অনুবাদ? এটা সি ইউনিটে চলে আসতে পারে, আবার একবার রিটেন পার্টের এমসিকিউ আকারে যদি আবার বি ইউনিটে দেয় বলা যায় না। বি ইউনিটে রিটেন কখনো আসে, রিটেন ট্রান্সলেশন আসে নাই ইংলিশ পার্টে, বাট যদি এবার ধরো দিল, ফলে ট্রান্সলেশনে তুমি বস হইতে হবে। ভাইয়া নিশ্চয়ই রিটেন পার্টে ট্রান্সলেশন তোমাদের ক্লাস নিব ইনশাআল্লাহ। উত্তর কি? ইয়েস, বাংলাদেশ হ্যাজ আ ভেরি ব্রাইট ফিউচার। বাংলাদেশের ভবিষ্যৎ অনেক অত্যন্ত উজ্জ্বল। তাহলে বাংলাদেশের ইংলিশ কি? বাংলাদেশ হ্যাজ, বাংলাদেশের আছে আ ভেরি ব্রাইট ফিউচার, একটা উজ্জ্বল ভবিষ্যৎ। এখন আমরা একই বাক্যে কিন্তু বাংলায় কোনো মানে ভার্ব নাই, বাংলা সেন্টেন্সে যে হয় বা আছে বলতে আমরা লিখি না। এই তো বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল আছে আমরা বলি না, তাহলে এই উত্তর হবে বাংলাদেশ হ্যাজ আ ভেরি ব্রাইট ফিউচার। আর কোনো তাতে দেখো মিলে নাই, উজ্জ্বল বলতে আমরা ব্রাইট শব্দ ইউজ করি। 2 নম্বর প্রশ্নে আসো। ড্যাশ ইজ রিটেন বাই ইমিলি ডিকিনসন। দেখো এটা লিটারেচার মোডের প্রশ্ন ভাইয়া। এই প্রশ্ন চাকরি বাকরির বাজারে কয়েকবার আসছে। কি লিখবা? কেউ দেখি পারো কিনা? কঠিন প্রশ্ন না কিন্তু। ইয়াস, উত্তর হবে ভাইয়া সি নাম্বার। আই ডাইড ফর বিউটি দিয়ে একটা কবিতা আছে। আই ডাইড ফর বিউটি ইজ রিটেন বাই ইমিলি ডিকিনসন। ইমিলি ডিকিনসন। এই প্রশ্নটা তোমরা কি বুঝাইতেছে? এই টাইপের প্রশ্ন তুমি পরীক্ষায় পাইবা। ইয়েস, তোমার টেক্সট বইতে সিলেবাসে থাকুক না থাকুক যতগুলো কবিতা আছে, প্রত্যেকটা কবিতার নাম তো নিশ্চয় পারবা, কে লিখছে এটা একবার সহজ ভাষায় শিখে রাখো। যিনি লিখছেন ওনার বাড়ি কোথায় শিখে রাখো। এই কবিতাটার প্রথম 2 লাইন, শেষ 2 লাইন একটু ভালোভাবে পড়ো। পুরো কবিতার রিডিং পড়া থাকুক, যেন তোমার এমসিকিউ হোক বা রিটেন আকার হোক প্রশ্ন আসলে তুমি বুঝো যে এই লাইনটা কোথায় থেকে আসছে, কে লিখছে, কোন কনটেক্সটে আসছে, এই আইডিয়াটা থাকা উচিত। তারপর আসো, দ্য কারেক্ট সেন্টেন্স ইজ। খুব ভালো সেন্টেন্স এটা। এটা ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে আসছিল। দেখি আনসার করতে পারো কিনা, সবাই পজ করো। এটা যারা পারবা আমার পক্ষ থেকে এটা দোয়া নিবা, আমি ধরে নিব তাদের প্রস্তুতি ভালোই আছে ইনশাআল্লাহ। যারা পারবা এটা, এখানে একাধিক পয়েন্টের একটু মিশ্রণ চিন্তা করতে হয় ভাইয়া। চিন্তা করা শেষ, পজ করো ভাইয়া। উত্তর হবে ইয়াস, সি নাম্বারটা। শি ওয়াজ ওয়ার্কিং হার্ড টু স্ট্যান্ডিং। টুর পরে কি ভাইয়া আমরা ভারতের সাথে আইনজি লিখতে পারি না? শি ওয়ার্কস হার্ড টু স্ট্যান্ডিং, এখানেও স্ট্যান্ডিং আছে, লেখা যায় না। আবার ডি নম্বরে দেখো লেখা আছে শি ইজ ওয়ার্কিং হার্ডলি। সাবধান, হার্ডলি শব্দটা কিন্তু মানে হার্ডের অর্থ দেয় না। আমরা জেনে থাকি ভাইয়া হার্ডের মতো HARD, হার্ড, হার্ডের মতো অনেকগুলো শব্দ আছে, যেমন হার্ড, ফাস্ট, তারপর আর কি আছে, তারপরে অনেক শব্দ আছে ভাইয়া, হার্ড, ফাস্ট, আর অনেক শব্দ আছে যেগুলো ইংলিশে অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে। এখন দ্রুততার সাথে, যেমন আমি যদি বলি হি ইজ আ হার্ড ওয়ার্কার, হি ইজ আ হার্ড ওয়ার্কার। দেখো ভাইয়া হি ইজ আ হার্ড ওয়ার্কার, পরীক্ষা আসছে কিন্তু, বিশেষ পরীক্ষাও হার্ড শব্দ দিয়ে প্রশ্ন আসছে। কেমন? আসো, হি ইজ আ হার্ড ওয়ার্কার, হার্ড শব্দটা কি? নিশ্চয়ই অ্যাডজেক্টিভ, ওয়ার্কার শব্দটা মডিফাই করছে অ্যাডজেক্টিভ। এখন এই হার্ড শব্দটা আবার অ্যাডভার্ব হয়ে যায়, তোমরা জানো। যদি বলি ভাইয়া হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, তাহলে হার্ড শব্দটা ওয়ার্ক ভার্বটা মডিফাই করছে। এখন হি ওয়ার্কস হার্ডলি বলা যাবে না, কারণ কঠোর পরিশ্রম, কঠোর অর্থে খুব করে পরিশ্রম করা বলতে আমরা হার্ড শব্দটা ইউজ করবো। হার্ডলি শব্দটাকে আমরা অ্যাডভার্ব আকারে চিনি, বাট অর্থ কিন্তু ডিফারেন্ট। হার্ডলি মানে কদাচিৎ, আমরা পড়ে আসি না
একটা ট্যাগ কোশ্চেনের প্রশ্ন আমরা এসএসসি এইচএসসি লেভেলে পড়ে আসতাম, কমন আসতো রেগুলার, সেটা হলো হি, এরকম যদি লিখি আমি এটা মুছে দিই, হ্যাঁ আমরা এটা পড়ে আসতাম এরকম যে হি, আমরা এভাবে পড়ে আসি না আমাদের এসএসসি এইচএসসি লেভেলে, হি হার্ডলি গোজ টু স্কুল, হি হার্ডলি গোজ টু স্কুল। এটা ট্যাগ কোশ্চেন কি সবাই কমেন্টে লিখবা। ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন কিন্তু আসার রেকর্ড আছে, উত্তর করো আমাকে। হার্ডলি শব্দটা চিন্তা করো ভাইয়া, বলে দেই হার্ডলি শব্দটার অর্থ কদাচিৎ, শব্দটা নিজে কিন্তু নেগেটিভ, শব্দটা কি নেগেটিভ, ফলে তুমি ট্যাগ কোশ্চেন কি করবা, হি হার্ডলি গোজ টু স্কুল, সে কদাচিৎ স্কুলে যায়। ট্যাগ কোশ্চেন করতে গেলে কিন্তু আমরা মানে এই পাশে পজিটিভ ধরে ওই পাশে নেগেটিভ করতে পারবো না, হার্ডলির সাথে নো নট নেভার কিছু নাই, বাট সে কিন্তু নেগেটিভ ওয়ার্ড, ফলে ওই পাশে পজিটিভ লিখতে হবে, অ্যাফার্মেটিভ মুড লিখতে হবে। সবাই কমেন্টে লিখবে আমাকে যে স্যার 3 নম্বর প্রশ্নে যে ট্যাগ কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন, বা এই বাক্যটা ডিরেক্ট লিখো, হি হার্ডলি গোজ টু স্কুল কমা দিয়ে তুমি ট্যাগ কোশ্চেনটা লিখো, কি হবে আমার কমেন্টে লিখবা। আচ্ছা তাহলে ভাইয়া দেখো আমাদের এবিসি এটা হলো না, কারণ টুর পরে আইএনজি হয় না, টুর পরে আইএনজি এখানে লেখা যায় না, এখানে হার্ডলি শব্দটা অ্যাডভার্ব আকারে বসা আছে ঠিক, বাট অর্থ মিলে না। যদি বলি শি ইজ ওয়ার্কিং হার্ডলি টু স্ট্যান্ড ফার্স্ট, মানে প্রথম হওয়ার জন্য সে কদাচিৎ পরিশ্রম করে, কিন্তু ভাই হলো না তো ভাইয়া, প্রথম হওয়ার জন্য কদাচিৎ পরিশ্রম করে কথাটা মিলে না। এবং হার্ডলি শব্দটা কিন্তু হার্ডলি শব্দটা নেগেটিভ আকারে ব্যবহৃত হয়, গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার অর্থ আসছে কিন্তু, হ্যাঁ উত্তর হবে ভাইয়া সি, শি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে টু স্ট্যান্ড ফার্স্ট, প্রথম হওয়ার জন্য, শি ইজ ওয়ার্কিং হার্ড টু স্ট্যান্ড ফার্স্ট, সে প্রথম হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। ওকে, যাদের হয়েছে তারা নিশ্চয় আমার এন্ড থেকে একটা লাভ রিয়েক্ট নিবা। তারপর 4, দ্য সিঙ্গুলার ফর্ম অফ অ্যালামনাই, অ্যালামনাই শব্দটার সিঙ্গুলার কি দেখো ভাইয়া, এখানে ফর্ম এফআরএম ফর্ম সিঙ্গুলার, অ্যালামনাই শব্দটার সিঙ্গুলার ফর্ম কি নিশ্চয় উত্তর পাবা তোমরা, তো লিখেছো অ্যালামনাস, অ্যালামনাস অ্যালামনাই। যেটা বলেছিলাম ফর্ম আর সিঙ্গুলার, দেখো ফর্ম শব্দটা কিন্তু এখানে নাউন তাই না, এই সিঙ্গুলার শব্দটা এখানে কি অ্যাডজেক্টিভ। এখন এফওআরএম ফর্ম এই শব্দটাকে মূলত আমরা ভার্ব আকারে পড়ি পার্সোনালি তাই না, শুধু ভাঙিয়ে ভাঙিয়ে যদি পড়ি, ফরমেশন হলো তার নাউন, ফরমেশন হলো নাউন, ফর্ম হলো ভার্ব, বাট কনটেক্সটে ফর্মটা নাউন হয়ে গেছে, সিঙ্গুলারটা অ্যাডজেক্টিভ হয়ে আছে। তাহলে দ্য সিঙ্গুলার ফর্ম অফ অ্যালামনাই, অ্যালামনাই শব্দটার সিঙ্গুলার ফর্ম কি অ্যালামনাস, ইয়েস। তারপর আসো দ্য বার্থ প্লেস অফ দ্য পয়েট ডব্লিউ.বি. ইয়েটস, বিশেষ পরীক্ষার প্রশ্ন। ডব্লিউ.বি. ইয়েটস যে তোমাদের কবিতা আছে, ডব্লিউ.বি. ইয়েটস মানে উইলিয়াম বাটলার ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটসের জন্ম জায়গার কথা, মানে জন্মস্থান কোনটা, সেম কথাটা ভাইয়া বলেছি একটু আগে। টেক্সট বই যত কবিতা আছে, যতগুলো পোয়েম আছে, সবগুলো পোয়েমের লেখক যারা, মানে কবি যিনি পোয়েট, ওনার দেশের বাড়ি কি, এটা খুব ভালোভাবে আমরা জেনে রাখবো, কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে। দ্য বার্থ প্লেস অফ দ্য পোয়েট ডব্লিউ.বি. ইয়েটস ইজ, ইয়েস, আয়ারল্যান্ড, তিনি আয়ারল্যান্ডের একজন কবি, তাহলে ডব্লিউ.বি. ইয়েটস আয়ারল্যান্ডের কবি। তারপর আসো হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড ইন লাভ, সে ভালোবাসায় হতাশ হয়ে গেছে। ভালোবাসলে তুমি যদি কাউরে ভালোবাসো, মানে ওই প্রেম প্রীতিতে জড়াও, দেখবো ভাইয়া হতাশা এখানে থাকবে। হ্যাঁ বলো না স্যার আপনার তো ভালো এক্সপিরিয়েন্স আছে, সবারই এক্সপিরিয়েন্স আছে, তোমার ডিরেক্টলি এক্সপিরিয়েন্স থাকুক বা না থাকুক, ইনডিরেক্টলি তুমি অনেক এক্সপিরিয়েন্স দেখবা তোমার আশেপাশে, বা তুমি নিজে যদি এই কাজে জড়িত থাকো, দেখবা এই লাইফে হতাশা আসে ভাই, মানে যেখানে মানুষজন বৈধ উপায়ে থাকে সেখানেই হতাশা আছে, আর অবৈধ উপায়ে তো হতাশা থাকবেই, চাপ থাকবেই, কান্নাকাটি থাকবেই, ঝগড়া মারামারি থাকবেই। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড ইন লাভ, তাহলে ডিসঅ্যাপয়েন্টেড শব্দটা প্রশ্ন হলো এটা সিনোনিম কি, এটা নিশ্চয়ই একটা অ্যাডজেক্টিভ জানো, ডিসঅ্যাপয়েন্টেড এটা একটা অ্যাডজেক্টিভ, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড সে হতাশ একটা অ্যাডজেক্টিভ। তাহলে প্রশ্নে ডিসঅ্যাপয়েন্টেড শব্দটা সিনোনিম কি, উত্তর নিশ্চয় পেয়ে গেছো ভাইয়া, ফ্রাস্ট্রেটেড। অপটিমিস্টিক শব্দটা পজিটিভ টোন, এনগেজড পজিটিভ টোন, জড়িত, প্রাউডও নিশ্চয়ই পজিটিভ, গর্বিত, ফ্রাস্ট্রেটেড মানে হতাশ। তারপর 7, ডু নট ওয়েস্ট ইউর টাইম ড্যাশ ফেসবুক, ওয়েস্ট শব্দটা নিশ্চয় জানো ভাইয়া, নাউন আকারও ব্যবহৃত হয় এবং ভার্ব আকারও ব্যবহৃত হতে পারে, এখানে ভার্ব আকারে বসেছে, অপচয় করা। আবার ওয়েস্ট মানে হলো যে ওয়েস্ট ম্যানেজমেন্ট বলি না আমরা, ওয়েস্ট শব্দটা কিন্তু ওয়েস্ট শব্দটা বজ্র পদার্থ আকারে ব্যবহৃত হয়, নাউন। তাহলে এখানে প্রিপোজিশন কোনটা লিখবা, ডু নট ওয়েস্ট ইউর টাইম ড্যাশ ফেসবুক, ফেসবুকে সময় কাটাইও না, মানে অপচয় করো না। ইয়াস, অবশ্যই অপচয় করা ঠিক না, পরীক্ষার আগে তো না, এটা যা আমাদের একবার পুরো জীবনের জন্য, আমার জন্যও বটে,
ফেসবুকে বা অনলাইনে আমরা আসা দরকার, তোমরা আসা দরকার একটা নির্দিষ্ট সময় ধরে, একটা পারপাস নিয়ে। মানে সারাদিন অনলাইনে থাকলে দেখা গেছে তোমার পুরো দিনে 4-5 ঘন্টা সময় অপচয় হয়, যেটা দরকার নাই। তুমি যখন অনলাইনে আসবা একটা পারপাস নিয়ে আসবা, যে আমি এই টাইমে এই কাজে আসবো, তাইলে দেখবো সময় অপচয় হবে না। আদার দ্যান দ্যাট দেখবা তুমি একটা ইংলিশ শব্দ খুঁজতে আইসা, আমি এটা নিজেও জানি, নিজেও দেখি, একটা জিনিস দেখতে আসছি, নেট অন করছি, পরে ভুলে গেছি আসলে কি জন্য আসছি একটা শব্দ বের করার জন্য 10 সেকেন্ড বা 20 সেকেন্ড, 1 মিনিট লাগবে হাইয়েস্ট। আমি হয়তো আইসা 20 মিনিট একটা হাইলাইটস দেখে গেছি। মানুষজন কত কিছু দেখে নিশ্চয়ই, তাই না? সাবধান, এই জন্য সময় অপচয় করা যাবে না। আনপ্ল্যান্ড আসলে দেখো ভাই সময় অপচয় হয় খুব। উত্তর হবে ভাইয়া, ডু নট ওয়েস্ট ইউর টাইম অন ফেসবুক। সময় অপচয় করে না, শুধু ফেসবুক না, ইউটিউব না, কোথাও না। ইনস্টাগ্রামে তো অবশ্যই যাওয়া যাবে না, সেই জায়গা ভালো না। হ্যাঁ, তারপর যদিও ভালো না বলা ঠিক না, কারণ ভালো না বললে তোমরা আবার ওখানে যাও বেশি, সাবধান। চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস। হুম ডু ইউ ওয়ান্ট, কাকে তুমি চাও। হুম ডু ইউ ওয়ান্ট, কাকে তুমি চাও, প্যাসিভ ভয়েস বানাও। চিন্তা করা শেষ ভাইয়া। এটা ভয়েস আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট টপিক, জানো। ভয়েসের আদ্যবন্ধ ভালো করে বলবা, খুব ইজি একটা টপিক। ভয়েস থেকে সব ধরনের পরীক্ষা কিন্তু প্রশ্ন প্রায়শই আসে। ফলে উত্তর হবে কি, আমরা হুম দিয়ে কাজ করি, তাই না? তাহলে এখানে যেহেতু হুম দিয়ে কাজ করা আছে ভয়েসে, মানে পেসিভে, আমরা তাহলে মানে অ্যাক্টিভে হুম ডু ইউ ওয়ান্ট লেখা, কাকে তুমি চাও, পেসিভ লিখতে গেলে আমরা জানি হু লিখতে হবে এখানে আগে, তারপরে আমরা অক্সিলিয়ারি লিখি, অবশ্যই একটা বি ভার্ব লিখি, তারপর ওয়ান ভার্বের 3 নম্বর ফর্ম হলো ওয়ান্টেড আর বাই ইউ। হু ইজ ওয়ান্টেড বাই ইউ, তাহলে হুম ডু ইউ ওয়ান্টেড পেসিভ কি, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। তারপর আসো, মিনা সেড টু মি, মিনা আমারে বলেছিল, এটা বি ইউনিট আসা একটা প্রশ্নই। মিনা সেড টু মি, মিনা আমারে বলেছিল আই ওয়াজ ইল, আমি ছিলাম অসুস্থ। এটা ইনডিরেক্ট কি, নারেশন টপিকটা ভাইয়া আমরা এসএসসি জিসি লেভেলে খুব পড়ে আসি, এবং এখান থেকে প্রশ্ন আসবে কিন্তু, দেখো পড়ে রাখতে হবে। নারেশন টপিকটা মানে খুব প্যাচ গোছের টপিক না, একটু আইডিয়া বেসিক ক্লিয়ার থাকলে এখানে আনসার করা সম্ভব। আমরা তো এইচএসসি লেভেলে নারেশনের উত্তর করতে হইতো নিজেরা, এইচএসসি থেকে অ্যাডমিশনের এই নারেশন টপিকটা খুব সহজ, কারণ উত্তর দিয়ে রাখে, শুধু আমি বেসিক ক্লিয়ার থাকলে আমি আনসার করতে পারবো। মিনা সেড টু মি আই ওয়াজ ইল। চিন্তা করো ভাইয়া, চিন্তা করা নিশ্চয়ই শেষ হয়ে যাওয়ার কথা। ইয়াস, কামিং ব্যাক টু আওয়ার আনসার। দেখো ভাইয়া, মিনা সেড টু মি, আমরা নিশ্চয়ই পাস্ট টেন্স, যেহেতু সেড টু মি আছে এবং এই আমাদের মূল সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ফলে ভার্বের পরিবর্তন করব না, শুধু সেইডের আমরা টোল্ড দিয়ে চালাবো, তাই না? সেড টু মি আমরা জানি সেই, এই সেই ভার্বের পাস্ট ফর্ম হলো সেইড, তাই না ভাইয়া? আর টেল ভার্বের পাস্ট ফর্ম হলো টোল্ড। তাহলে সেই ভার্বের পাস্ট ফর্ম সেইড, টেল ভার্বের পাস্ট ফর্ম হলো টোল্ড। আমরা এতটুকু নিশ্চয় জানি, সেই ভার্বের পর যদি অবজেক্ট লিখতে হয় মাঝে একটা টু অবশ্যই লিখতে হয়। আই সেড টু হিম, মিনা সেড টু মি। অন্যদিকে টেল ভার্বের পাস্ট ফর্ম টোল্ডের পর অবশ্যই ডিরেক্ট একটা অবজেক্ট লিখতেই হবে, কিছু মাঝে প্রিপোজিশন লেখা যাবে না। তাহলে এই যে মিনা সেড টু মি, মিনা আমারে বলেছিল, আর আমরা ইন্ডিকেট করতে গিয়ে কি বললাম, মিনা টোল্ড মি। এবং আমরা এটা জানি যে আমাদের ডিরেক্ট সেন্টেন্স রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয়, রিপোর্টিং ভার্বটা যদি কোন টেন্সে হয়, পাস্ট টেন্সে হয়, এবং আমাদের রিপোর্টেড স্পিচটা যদি কোনোভাবে সায়েন্টিফিক ট্রুথ না হয়, তবে আমরা রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয়, আমাদের রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করতে পারি না শুধু সায়েন্টিফিক ট্রুথের সময়। তাহলে পাস্ট টেন্সে আছে বিধায় আমরা টেন্স পরিবর্তন করব। পাস্ট টেন্সে থাকলে আমরা পাস্ট পারফেক্টে নিব। ওয়াজ আছে, তাহলে হেড দিয়ে কোথায় আছে দেখো খেলা। এই যে উত্তর হবে ডি নাম্বার ভাইয়া। এখানে হেডটা তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না, শির পর একটা হেড আছে, শি হ্যাড বিন ইল। কেমন, শি হ্যাড বিন ইল। এই যে এখানে হেড আছে, বাট এখানে সাবজেক্টের ভুল আছে, আবার প্রোনাউনের ভুলটা আছে, দেখো। ক্লিয়ার ভাইয়া? এই যে ফার্স্ট পারসন থাকলে আমরা জানি প্রোনাউনের চেঞ্জ যখন করি, ফার্স্ট পারসন থাকলে আমরা সাবজেক্ট দিয়ে চেঞ্জ করি, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট চেঞ্জ করি। তাহলে মিনা তো মেয়ে, ফলে আমরা শি লিখতে হচ্ছে, এখানে আই দিয়ে দিলে কিন্তু আবার হবে না। কেমন? তাহলে মিনা টোল্ড মি আই হ্যাড বিন ইল না, শি হ্যাড বিন ইল লাগবে। ফার্স্ট পারসন থাকলে আমরা সাবজেক্ট দিয়ে পরিবর্তন করি, তাহলে উত্তর হবে মিনা টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন ইল। তারপর আসো 10, অনলি 3 পিপল ড্যাশ দ্য ক্রাশ, এভরিওয়ান এলস ওয়াজ কিল্ড। খুব সাবধান, আল্লাহর কাছে নিশ্চয় দোয়া চাইতে হবে। আমার জন্য দোয়া করো ভাই বোন, তোমরা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছো। আমিও রিসেন্টলি এই ধরনের একটা বিপদে পড়েছিলাম, আল্লাহ বাঁচায় রাখছেন আলহামদুলিল্লাহ। অনলি 3 পিপল ড্যাশ দ্য ক্রাশ, কেবলমাত্র 3 জন মানুষ একটা ক্রাশ থেকে কি করছে, এভরিওয়ান এলস ওয়াজ কিল্ড, সবাই মরে গেছে, শুধু 3 জন মানুষ বাঁচছে। উত্তর কি হবে দেখো,
কোন একটা বিপদ থেকে বাঁচা, মানে তুমি একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছো, ওখান থেকে বেঁচে আসছো, এটাকে আমরা কি বলি? লিভড বলি, রিলিভড বলি, রিকভার্ড বলি, নাকি সারভাইভ বলি? রিকভার বলি কোনো অসুস্থতা থেকে ফিরে আসলে, লিভ তো নর্মাল বাস করা, রিলিভ মানে হলো মুক্তি পাওয়া, হ্যাঁ, বা মানে কোন একটা ভেজালে ছিলাম ওখান থেকে আমি রিলিভ পাইছি, আল্লাহ, এটা। কিন্তু কোন একটা বিপদ থেকে বেঁচে আসা বলতে আমরা যেটা বুঝাই, কোন একটা অ্যাক্সিডেন্ট থেকে, ক্রাশ থেকে বেঁচে আসা বলতে আমরা সারভাইভ শব্দটা ইউজ করি, সারভাইভ করে ফেলছি আলহামদুলিল্লাহ, এটাই। অনলি 3 পিপল সারভাইভ দ্য ক্র্যাশ, মাত্র 3 জন মানুষ সারভাইভ করছে, মানে কি বিপদে পড়ছিল, বাট বিপদে পড়েও বিপদটা তার উপর দিয়ে যায় না, মানে বিপদের যেই নেগেটিভ ইম্প্যাক্টটা তার উপর আসে নাই, হ্যাঁ। তাহলে অনলি 3 পিপল সারভাইভ দ্য ক্র্যাশ, এভরিওয়ান এলস ওয়াজ কিল্ড, সবাই মরে গেছে। এবং এভরিওয়ান থাকলে জানো ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়, যদিও এভরিওয়ান প্রত্যেকে শব্দটা মানে অনেক অনেক প্লুরাল মনে হয়, কিন্তু আমরা পয়ার লিখি না, ওয়াজ লিখি, মানে সিঙ্গুলার ফর্মটা লিখি। এই ছিল তোমাদের জন্য আজকের ক্লাস। আশা করি ক্লাস করে ভালো লাগছে, উপকার হয়েছে। ভাইয়া একটু কমেন্টে কিছু একটা বলে যাইও, কটা প্রশ্ন তোমার কারেক্ট হয়েছে আমাকে লিখে যাওয়া। একটা প্রশ্ন করেছিলাম, সেটাও নিশ্চয়ই তুমি আনসার করে যাবা এবং তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা। আমাকে দোয়া রাখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।